চামড়া তুলে নেওয়ার খবরটা আমি পাইনি অ্যাকচুয়ালি, কেউ এমন কিছু বলেনি। থ্যাঙ্কফুলি আমি দেখিনি। কমিটি হওয়ার পরে আমরা আমাদের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছি, এবং এটা আরও আগে হয়ে গেলে হয়তো আরও আগে থেকেই আমরা কাজ করার সুযোগ পেতাম। ইন্টারনালি বাই ল চেঞ্জ করে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি নেওয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। সো আমাদের যেটা করতে হবে, প্রিভিয়াসলি যেই নিয়মকানুন ছিল সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। আনফর্চুনেটলি প্রিভিয়াস একটা সিদ্ধান্তের কারণে যাকে দুটো ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাকে এক ম্যাচ সাসপেনশনের পরে দুটো ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছে, সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, সেটাকে আমরা লেজিটিমেট ধরে নিচ্ছি। কিন্তু প্রিভিয়াস যেই চেঞ্জটা আমরা করেছি রিসেন্টলি, সেটাকে ভয়েড হিসেবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এবং আগের যে নিয়মটা ছিল সেটাকেই বলবৎ করতে হবে, এবং সেটার ধারাবাহিকতা অনুযায়ী পরবর্তী ম্যাচে জয় খেলার সুযোগ পাবে না। ফাইন ভাই, একটা মেমো দেওয়া হয়েছিল আম্পায়ার্স কমিটি থেকে, যেখানে আসলে এই 7 দিনের পয়েন্টে এখন থেকে এক ম্যাচ ব্যান এরকম একটা নিয়ম সেটা স্ক্র্যাপ করা হবে। সেটা স্ক্র্যাপ করা হবে, সেটা থাকতে পারে না অ্যাকচুয়ালি। ফাইন ভাইয়া, আজকে একটা রিপোর্ট এসেছে ক্রিকেট বোর্ড নিয়ে, এবং রিপোর্টটা খুবই বিব্রতকর সবার জন্য। একটা অনুসন্ধানী রিপোর্ট আমরা একটা জাতীয় দৈনিকে দেখেছি। সেই রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে একটা বড় অ্যামাউন্টের ফান্ড বা এফডি, প্রায় 120 কোটি টাকার মতো, দুটো প্রবলেমেটিক ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে। এই পুরো প্রসেস বা ব্যাপার সম্পর্কে আপনি কতটুকু অবগত? না, টু বি অনেস্ট এই ব্যাপারগুলো আমি জানি না আজকে রিপোর্ট কী হয়েছে বা না হয়েছে, খুব ক্লিয়ারভাবে যে আমি অবগত তা নয়। এটুকু বলতে পারি যে আজকে কী রিপোর্ট এসছে বা কোন ব্যাংকে কী আছে না আছে সম্পর্কে আমার ধারণাটা খুব পরিষ্কার না। যেই রিপোর্টটা এসেছে ফাইম ভাই, এই রিপোর্টে বলা হচ্ছে যে মানে দুটো প্রবলেমেটিক ব্যাংক এবং যাদের ওনারশিপের সাথে যারা জড়িত, যে বিপ্লবের পরে নতুন বাংলাদেশে আমরা দেখছি, আপনি বা ফারুক ভাই যেই বিপ্লবের পরে ক্রিকেট বোর্ডের একটা গুরুদায়িত্বে এসছেন, সেই ওনারশিপওয়ালা লোকরা যারা ওই ব্যাংকগুলোর মালিক, তারা হচ্ছে এই বিপ্লবকে প্রলম্বিত করার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে ছিল, নতুন বাংলাদেশের বিরুদ্ধে ছিল। অথচ এই নতুন বাংলাদেশের নতুন সভাপতি ফারুক আহমেদ হয়েছে, নির্বাহী আদেশে 118 কোটি টাকা ট্রান্সফারের যে ঘটনাটা ঘটেছে রিপোর্ট অনুযায়ী, এটা যদি সত্যি হয়, এটা কি আপনাদের জন্য বিব্রতকর কিনা? আমি পুরো বিষয়টা না জেনে কোনো কমেন্ট করাটা বোধহয় ঠিক হবে না। আমার মনে হয় আমাকে একটু অপেক্ষা করতে হবে এই সম্পর্কে কোনো কমেন্ট করতে চাইলে, জিনিসটা জেনে যে ব্যাংকে রাখা হয়েছে বা আদৌ এত টাকা রাখা হয়েছে কি না, বা যেখানে রাখা হয়েছে তাদের ক্রেডেনশিয়ালস কী, এগুলো না জেনে আসলে কমেন্ট না করাটাই আমার জন্য। আপনারা তাহলে কোনো জানতেন না ট্রান্সফারের ব্যাপারে? এই জানি, আমি কিছু ব্যাংকে টাকা ট্রান্সফার হয়েছে এটুকুই জানি, বাট স্পেসিফিক আমার কাছে আমার জানা নেই। ইন ডিটেল আপনি জানেন না? এই যে না জানার ব্যাপারটা ফাহিম ভাইয়া, এটার ক্ষেত্রে কি আপনাদের কমিটি ডিস্ট্রিবিউশনে জানুয়ারির 25 তারিখ পর্যন্ত যে অপেক্ষা করতে হলো, এটা একটা অন্যতম কারণ কি না? ধরেন আপনি আপনার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খারাপ করলে নাজমুল আবেদিন ফাহিমের পিঠের চামড়া তুলে নিব আমরা, এরকম একটা অবস্থা তৈরি হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ খেলতে গেল হচ্ছে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে, আর আপনি জানুয়ারি মাসের লাস্ট উইকে দায়িত্ব নিলেন অপারেশনসের। এই যে মাঝের সময়টায় দায়িত্ব বন্টন হলো না বা দায়িত্বে গেলেন না, কিন্তু খারাপ করার পর ফাহিমের চামড়া তুলে নিব আমরা টাইপের একটা অবস্থা তৈরি হয়ে গেল, এটা তো একটা বড় কারণ এগুলোর পেছনে, যে আপনারা অনেক কিছুই জানেন না, কারণ সব কিছুই হয়েছে অনেকটা নির্বাহী আদেশে। যতদিন কমিটি হয়নি সেটা তখন হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে, বাট চামড়া তুলে নেওয়ার খবরটা আমি পাইনি অ্যাকচুয়ালি, কেউ এমন কিছু বলেনি। থ্যাঙ্কফুলি আমি দেখিনি, বাট এই অভিজ্ঞতা আমার হয়নি। বাট কমিটি হওয়ার পরে আমরা আমাদের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছি এবং করার চেষ্টা করছি। এটা আরও আগে হয়ে গেলে হয়তো আরও আগে থেকেই আমরা কাজ করার সুযোগ পেতাম, সেটা হয়তো আরও ভালো হতে পারতো, বাট দে মে বি রিজনস না করার কারণ। কমিটি হওয়ার আগে কীভাবে ফাহিম ভাই বেসিক্যালি আপনার কাজ করতেন, মানে জানার জন্য? সেটা মোরলেস আনঅফিশিয়ালি বলতে হবে, যেহেতু সাইনিং অথরিটি নেই, বাট তারপরেও আমাদের একটা সুপারভিশন ডেফিনেটলি থাকতো। মূল্যায়নটা কীভাবে করবেন? হ্যাঁ, এটা কিছুটা পেইনফুল, কারণ আমরা আমাদের দলকে যে যা এখন দেখি বা দেখতে চাই, বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা, সেটার সাথে এই রেজাল্টটা একেবারেই মেলে নাই।
খুব দুঃখজনক যে আমরা কিন্তু চেষ্টা করেছি যে এখন এমন সব কন্ডিশনে খেলতে যে কন্ডিশনটা নট নেসেসারিলি আমাদেরকে খুব ফেভার করবে, এমন কন্ডিশনে খেলতে যেখানে খেললে সেটা আমাদের আইসিসি ইভেন্ট বলি বা দেশের বাইরেও আমরা ভালো খেলতে পারবো, এরকম একটা কন্ডিশনে খেলতে চাই এবং সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই। কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে আমরা যে খেলাটা খেলেছি কন্ডিশন হয়তো আমাদের জন্য একেবারে সুখকর ছিল না, কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞতা, আমাদের দলের যে কোয়ালিটির খেলোয়াড় আছে তাদের কাছ থেকে আরও বেশি রেজিস্ট্যান্স আমি আশা করেছিলাম, আমরা সবাই আশা করেছিলাম। তো ডেফিনেটলি যে রেজাল্টটা হয়েছে সেটা মোটেই সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকরও বটে। আশা করবো এখান থেকে আমরা ফিরে আসবো, কারণ আমাদের ফিরে আসতেই হবে। ইটস এ গুড টেস্ট ফর আমাদের ক্যাপাসিটি আসলে কেমন সেটা বোঝারও একটা ভালো সুযোগ। খেলোয়াড়দেরকে অনুধাবন করতে হবে যে আসলে তারা নিজেদেরকে নিয়ে কী ভাবে, তারা নিজেদেরকে নিয়ে কী স্বপ্ন দেখে, জাতীয় দলকে তারা কোথায় নিয়ে যেতে চায়, আলটিমেটলি দলটা তাদের এবং তাদেরকে সেটা সিদ্ধান্তটা নিতে হবে। আশা করি যে এইটা একটা বড় লেসন হয়ে থাকবে শুধু খেলোয়াড়দের জন্য না, আমাদের সবার জন্যই, এবং এরকম দিন আমাদের যেন আর দেখতে না হয়। ফাহিম ভাই, আমাদের একমাত্র যে সৈকত ভাই আছেন, উনি হৃদয় ঘটনায় আসলে উনি ইয়ে করতে চেয়েছেন, একটা আলটিমেটাম দিয়েছেন, ছেড়ে দিতে চেয়েছেন ডোমেস্টিক। এরকম একটা ঘটনায় কি আসলে ক্রিকেট অপারেশন বা বিসিবি থেকেই কোনো একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত নাকি বা হবে নাকি, যে মোহামেডান বা হৃদয় এখানে যে ঘটনাটা ঘটেছে, আমরা মাঝে মাঝে দেখি প্লেয়াররা আসলে মিসবিহেভ করে মাঠে, বা মোহামেডান যে এই ঘটনার যে প্রক্রিয়াটা ফলো করা হলো এখানে নিশ্চয়ই মোহামেডানের হাত আছে, এখানে কি আসলে কোনো অ্যাকশন নেওয়া হবে নাকি বা কোনো ইনভেস্টিগেশন হবে না? দেখুন, সিদ্ধান্তটা তো মোহামেডান নেয়নি, সিদ্ধান্তটা আমরা নিয়েছি, দায়টা আমাদেরই। কিন্তু এটা স্বাভাবিক, হ্যাঁ, কেউ হয়তো একটু আমাদেরকে অনুরোধ করতে পারে, ভাই এই নিয়মটা বদলান, আমাদের এই অসুবিধা হবে, তারা বলতেই পারে এবং তারা চাপও সৃষ্টি করতে পারে। আমাদের কাজ হচ্ছে সেই চাপটা অ্যাবজর্ব করা এবং নিয়ম যেটা আছে, বই যে কথা বলে সেই অনুযায়ী করা, মানুষকে কনভিন্স করা যে না এইভাবেই হবে। সেই কাজটা আমরা ঠিকভাবে করতে পারিনি, তো এই দায়টা আমাদেরই নিতে হবে। আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে যেন বই যে কথাটা বলে সেই কথাটা যেন আমরা অনুসরণ করতে পারি। সেটা শুধু আমরা না, খেলোয়াড় বলি, ম্যানেজমেন্ট বলি, টিম ম্যানেজমেন্ট, ক্লাব, বা শুধু ক্লাব বলবো কেন, বাইরে যত ক্রিকেটই হয় সবখানে যেন সেটা অনুসরণ করা হয়, বা তবে সেটা খুব স্ট্রিক্টলি অনুসরণ করার একটা চেষ্টা আমাদেরও থাকতে হবে বোর্ডের তরফ থেকে। বুঝলেন তৌহিদের ব্যাপারটা একটু জানতে চাই, মানে যে এর আগে তো আমরা সমাজে একটা ল বুকই চেঞ্জ করতে, টিমেটসের পয়েন্টে, যেখানে আগে ছিল যে 2, 4, 6, 8, সেটা এখন 1, 3, 5, 7 হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি এটা করতে পারে না, এটা করতে পারে না। তো প্রিভিয়াস ল বুকটাই এটাকে আমরা অনুসরণ করব যেটা ছিল। আচ্ছা, এই যে চাপ সৃষ্টির কথা বললেন, মানে ডু ইউ থিঙ্ক দ্যাট মানে শাস্তিটা এমন, মানে যেই শাস্তি নেবেন আর কি, ইট শুড বি অ্যান এক্সাম্পলারি, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট আনাদার ইনসিডেন্ট লাইক দিস গোয়িং ফরওয়ার্ড? না, যেটা তো আমরা উই ক্যানট অ্যাভয়েড, এটা কিন্তু বইয়ের মধ্যে আছে, এই যদি হয় ওকে এই শাস্তি ভোগ করতে হবে। তো সেটা তহিদ হৃদয়ের মতো একটা জাতীয় দলের খেলোয়াড়ও হোক কিংবা তৃতীয় বিভাগের একটা খেলোয়াড়ও হোক, সবার জন্য একই জিনিস হওয়া উচিত কিন্তু। এবং ডেফিনেটলি যত বড় মাপের খেলোয়াড় হবে তার দায়টা তত বেশি থাকবে, এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত সবার চোখে পড়বে, এটি স্বাভাবিক, এবং এগুলি এক্সাম্পলারি হবে সেটাও স্বাভাবিক। এটা মানে সবার জন্য এগুলি একইভাবে করা উচিত এবং সবার সেটা মেনে নেওয়ারও একটা কালচার আমাদের তৈরি করতে হবে। এটা স্যার বিং রবীন্দ্র কিন্তু আপনার আন্ডারে, মানে স্ট্রেট ন্যাশনাল টিম বিং দ্য ক্রিকেট অপারেশন, হাউ ডিসঅ্যাপয়েন্টিং ইজ সামওয়ান ফ্রম দ্য ন্যাশনাল আপনি যেহেতু ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান, আপনার সাথে যারা কাজ করছে তাদের এরকম একটা প্লেয়ার যদি এরকম আচরণ করে, এটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং না আপনার জন্য? একটু না, এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমরা আশা করি যে ওদের কারণেই মাঠের খেলাটা আরও ডিসিপ্লিনড হবে, এটাই আমরা আশা করি। ন্যাশনাল টিমের প্লেয়ারদের কাজ শুধু ন্যাশনাল টিমে খেলা না, তাদের কাজ হচ্ছে রোল মডেল হিসেবে এক্সাম্পল সেট করে, কিন্তু যারা শুধু জুনিয়র প্লেয়ার না, যারা খেলা দেখে, যারা খেলাকে অনুসরণ করে, ফ্যান, সবার জন্য এক্সাম্পল সেট করো কিন্তু। এবং ওই কাজটা বোধহয় আমরা খুব ভালোভাবে করছি না বলে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে কিন্তু আমরা পুরো ক্রিকেট মহলের মধ্যে, এবং এইটার থেকে আমাদের বেরিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা। তো আমার আশা থাকবে এবং আমরা চেষ্টা করব এগুলোকে কম্পালসারি করার জন্য দলের মধ্যে, তারা যেন সেই দায়িত্বটা নেয়, সেই দায় যেন তারা অনুভব করে, এবং
আমাদের একটা চোখও থাকবে, তারা যেন এই জিনিসটা অনুসরণ করে। থ্যাংক ইউ। মানে এই ইনসিডেন্টগুলো অন অ্যান্ড অফ আমাদের প্রতি বছর ঢাকা প্রিমিয়ার লিগ বা বিপিএলও সদ্য আমরা দেখে এসেছি, যেটা হচ্ছে ন্যাশনাল টিম বা এক্স ক্যাপ্টেনদেরও আমরা দেখে এসেছি। এগুলো অনেকগুলো ওয়েক আপ কল বিসিবি অলরেডি পেয়েও দিয়েছে ওভার টাইম। বাট এখন কি মনে হয় পরিমার্জনের বা আরও কঠোর কোনো ক্লজেস ইনক্লুড করা দরকার টু মেক শিওর যে প্লেয়ার্সরা এরকম কখনো কখনো হাতছাড়া ইয়ে করবেন না, মানুষের দিকে ফেলে। তারপরও যে আম্পায়ার বা অফিসিয়ালদের সঙ্গে যে ঝামেলা, বা অফিসিয়ালরাও যখন বলছে যে এই ক্রিকেটারকে যদি শাস্তি মকুব করা হয় তাহলে আমরা ম্যাচ পরিচালনা করবো না বলে একটা কথা চারদিকে ছড়ানো হয়েছে। তো এইগুলো আসলে তো দুই দিকে ভারসাম্যটা রাখা খুবই জরুরি। সম্মান যদি এই দিকে কমে ওদিকে তো অসম্মান বাড়ছে প্লেয়ারদের, তো হাউ ক্যান ইউ, মানে আপনি কীভাবে না না, সবার মধ্যেই তো একটা দায়বদ্ধতার ব্যাপার থাকা উচিত। সেটা আম্পায়ার হোক, আম্পায়ারকেও সেভাবে নিজেদেরকে পরিচালনা করতে হবে, তারা যেন সে রেসপেক্টটা পায় প্লেয়ারদের কাছ থেকে। প্লেয়ারদেরকেও সেই জিনিসটা বুঝতে হবে যে তাদেরকেও একটা নিয়ম কানুনের ভেতরেই থাকতে হয় এবং সেটা তাদের থাকতে হবে। এবং সেই জন্যই কিন্তু যারা খেলা অনুসরণ করে তাদেরকে রেসপেক্ট করবে। এটা শুধু যে কেউ একজন খুব ভালো প্লেয়ার ভালো পারফর্ম করছে তার জন্য না। আমরা যে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দিই, একজন যে খুব ভালো পার্সোনালিটি হিসেবে গড়ে উঠছে একজন খেলার মাঠেও তো আমরা অনেক ইনস্ট্যান্স দেখি যেখানে বোঝা যায় একজন খেলোয়াড় খেলার পাশাপাশি তার যে কন্ডাক্ট আছে, সেই কন্ডাক্টের মাধ্যমেও কিন্তু সে ভালো ভূমিকা রাখতে পারে কিন্তু, এবং আমরা সেটা চাইবো। আর ডিপেন্ড করে যে এই কালচারগুলির দিকে আমাদের খুব বেশি আমরা মনোযোগ দেই না আসলে কখনো।